হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন পাচারের অভিযোগ। রোহিঙ্গাদের ফেরাতে বঙ্গোপসাগরীয় আঞ্চলিক যোগাযোগ গুরুত্বপূর্ণ, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বাণিজ্যের নতুন দুয়ার খোলার আশা। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি স্পটে দুর্ঘটনা, একজন নিহত, আহত অন্তত 15 জন, 10টি যানবাহন ক্ষতিগ্রস্ত। পূর্বাঞ্চলে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় 3 আসামি, 2 দিনের রিমান্ড মঞ্জুর। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সহপাঠীদের বিক্ষোভ। সাভারে একই রাতে 3 ডাকাতির ঘটনায় আতঙ্ক, আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের, তদন্ত কমিটি গঠন। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির কাছাকাছি ইসরায়েল হামাস, সীমান্তে বাফার জোন তৈরির সম্ভাবনা, তেল আবিবে বিক্ষোভ। এবং অনূর্ধ্ব 19 এশিয়া কাপে শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশের নারীদের, ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে 41 রানের হার। দেখছিলেন শিরোনাম সংবাদ, দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার তাদের বিরুদ্ধে অনুসন্ধান কাজ শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। এর আগে গেল 17 ডিসেম্বর 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছেলে সজীব আহমেদ ওয়াজেদ, বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। কর্মকর্তা জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ন প্রকল্প, বেপজার সহ 9টি প্রকল্পে দুর্নীতি অনিয়ম হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় আঞ্চলিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীর BIISS অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, বঙ্গোপসাগর কোনো ইকোনমিক্যাল জোন না হলেও ইকোলজিক্যাল জোন হিসাবে ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হবে। সেমিনারে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ওয়ামা কিমিনোরি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে জাপান। We are aware of the civil war situation currently prevailing in Myanmar and the 1.2 million Rohingya refugees who are forcibly displaced from the Rakhine state under extreme atrocities and are sheltered in Bangladesh for the last 7+ years. That peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lodged in the camps in Bangladesh can go back to their homes with security and rights. নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেট কারের চাপায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতার 3 আসামিকে 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রোববার সকাল 11:30টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে পুলিশ 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলে দোষীদের শাস্তি দাবি করেন। শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও 2 জন আহত হয়। তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আশা করি এই মামলাটি 302 ধারা টার্ন হবে এবং হত্যা হিসাবে বিবেচিত হবে। এটাই আমাদের দাবি ছিল এবং এটা আমরা ইনশাল্লাহ আইনি লড়াই করে এটা আমরা 302 ধারা টার্ন করাবো ইনশাল্লাহ, এটাই আমাদের প্রত্যাশা। ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কয়েকটি স্থানে দুর্ঘটনায় নিহত হয়েছে একজন,
আহত অন্তত 15 জন। রোববার মহাসড়কের শিকারপুর আন্ডারপাস, নিমতলা, হাসরা ও চালতিপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায় রাত 3:30টার দিকে ঢাকা হতে মাওগামী ট্রাক এক্সপ্রেসওয়ের কেসি সড়কের আন্ডারপাসের ওপরে বিকল হলে পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। পরে আরেকটি বাস এসে ধাক্কা লাগে। এদিকে সকালে নিমতলা শিকারপুর আন্ডারপাস এলাকায় সাকুরা পরিবহন একটি কভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আরও বাস ও প্রাইভেট কার সহ বেশ কয়েকটি যানবাহন এসে ধাক্কা খায়। এতে একজন গুরুতর আহত হলে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 15 জন। এছাড়া এতে অন্তত 7টি বাস ও একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। নরসিংদীতে হুমায়ুন কবির নামে এক ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত 11:15টার দিকে সদর উপজেলার 5দোনা বাজার মাছের আড়ত মসজিদের সামনে এই ঘটনা ঘটেছে। পরে বুকে ও মাথার পাশে গুলিবিদ্ধ অবস্থায় হুমায়ুনকে রাত 11:15টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। এদিকে নিহত হুমায়ুন মেহেরপাড়া ইউনিয়ন ছাত্র দলের সদস্য। তার বিরুদ্ধে মাদকসহ 4টি মামলা রয়েছে। সাভারে একই রাতে 3 ডাকাতের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ধরনের ঘটনা রোধে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে স্থানীয়রা। প্রশাসন বলছে জোরদার করা হচ্ছে পুলিশি তৎপরতা। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। দেওয়ানিমনে তথ্যচিত্র আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। শুক্রবার রাতে ঢাকা থেকে আসা ওয়েলকাম পরিবহনের একটি গাড়িতে যাত্রী বেশে আগেই উঠেছিলেন ডাকাত দল। বাসটি সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছালে যাত্রীদের মারধর করে মালামাল লুটে নেয় তারা। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এ সময় আহত হয় অন্তত 4 জন। একই রাতে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে বরযাত্রীবাহী মিনিবাসেও ঘটে ডাকাতির ঘটনা। স্থানীয়রা জানান গাছ ফেলে রাস্তা অবরোধ করে দুর্বৃত্তরা। গাড়িতে থাকা সবাইকে মারধর করে সর্বস্ব লুটে নেয় তারা। অন্যদিকে আশুলিয়ার কাঠগড়া টঙ্গাবাড়ি আঞ্চলিক সড়কের দুর্গাপুর এলাকায় ঘটে আরও একটি ডাকাতির ঘটনা। প্রাইভেট কারের গতিরোধ করে ডাকাত দল, পরে লুটে নেওয়া হয় মালামাল। ডাকাতি হয়েছে, পরে গাড়ির গ্লাস দেখলাম, সামনের গ্লাস ভাঙ্গা, পিছনের গ্লাস ভাঙ্গা, আর সাইড দিয়ে এভাবে বাইরে বাইরে বাঁকা করে হালাইছে। পুলিশ আসলে, আইনের লোক আসলে যদি জায়গা থাকে নিরাপদে আমরা শান্তিতে বসবাস করতে পারি। বাগান থেকে গাছ তুলে রাস্তা ব্লক করিয়া, অস্ত্রপাতি ধরিয়া, যা জিনিস মালপত্র থাকে সব নিয়ে নেয় মারধর করিয়া। ঢাকা আরিচা মহাসড়কে সিএনবি আশুলিয়া সড়কের কলমা এলাকায় প্রতিনিয়ত ঘটছে ডাকাতির ঘটনা। এসব ঘটনায় মালামাল লুট করার পাশাপাশি হচ্ছে প্রাণহানি। সড়ক বাদে স্থাপন আর পুলিশের টহল বাড়ানোর ওপর জোর দিচ্ছে স্থানীয়রা। মাঝে মাঝে দেওয়াল টপকে আসে গ্লাস, গাড়ির গ্লাস ভাঙে আর চিন্তা মানে হয়, খুব আতঙ্কই থাকে। এখানে যে একটা পুলিশের ব্যবস্থা হইতো তাহলে আমাদের পক্ষে ভালো হইতো। রাতে রাস্তার মধ্যে গাছ ফেলানো হয় আধারের মধ্যে, মানে এদিক দিয়ে যদি লাইটের ব্যবস্থা করা হয় আর পুলিশ মোতায়েন করা হয় তাহলে আমাদের আসা যাওয়া সুবিধা হয় আর কি। রাত করে সিগন্যাল দেয় 3-4 জনে, সিগন্যাল দিয়ে লেজার লাইট আছে ওইটা ধরার পরে সিগন্যাল দেয়, সিগন্যাল দেওয়ার পরে বলে আমরা পুলিশের লোক, এগুলো বললে 3-4 জন উঠে কয় গাড়ি চাপাও। রাত্রি অনেক সময় গাছ কেটে ফেলে, আবার অনেক সময় কুয়াশার মধ্যে ইটু মারে, বিটি দাঁড়ায় থাকে বা ছেলেবেলে সাইডে দাঁড়ায় থাকে, দেখা যায় না, হয়তো গাড়ি সোলোর মধ্যে ভাঙা মধ্যে যখন ব্রেক মারে তখন দৌড় মারে চলে আসে। 3 ডাকাতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পুলিশি তৎপরতা আরো জোরদার করা হবে বলে জানায় পুলিশ। জায়গায় আমরা যেগুলো ভালনারেবল সেখানে আমরা 24 ঘন্টা তৎপরতার মধ্যে থাকবে পুলিশ, যাতে আমরা আশা করি যে ভবিষ্যতে আর এরকম হবে না, অপ্রীতিকর ঘটনা ঘটবে না। 3 ডাকাতির ঘটনার পর সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। নিউজ ডেস্ক, দেশ টিভি।
গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে অবহেলাজনিত কারণে মোশাররফ হোসেন নামের এক রোগীর মৃত্যুতে বিক্ষোভ করেছে তার স্বজনরা। তাদের দাবি, চাকরি এবং টাকার প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফজলে আদিত্যের রিপোর্ট। শনিবার দুপুরে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে হার্টের বাইপাস সার্জারি করাতে আসেন হৃদরোগে আক্রান্ত মোশাররফ হোসেন। পরিবারের দাবি, হৃদরোগ ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান মঞ্জুরুল ইসলামের বাইপাস সার্জারি করার কথা থাকলেও অপারেশন থিয়েটারে ছিলেন অন্য চিকিৎসক। আমার রুগীকে বলতেছে, আমার কতক্ষণ পরে 10-15 মিনিট পরে আমার রুগীকে বলছে আপনার অপারেশন সাকসেসফুল। তার কিছুক্ষণ পরে সাকসেসফুল বলেই তারাই আবার বলতেছে কতক্ষণ পরে আমার বাবার হার্ট পালস কিছুই পাওয়া যাচ্ছে না, আমার বাবা মারা গেছে। তো এখানে হলো আমার যতটুকু সন্দেহ, আমার ডাক্তারের অবহেলার ভুল চিকিৎসার কারণে আমার বাবা মারা গিয়েছে। ভুল চিকিৎসায় মোশাররফ হোসেনের মৃত্যুর অভিযোগে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করে তার স্বজনরা। মোশাররফ হোসেনের মেয়ের দাবি, বিষয়টি সমঝোতা করতে চাকরি ও টাকার প্রলোভন দেখায় হাসপাতাল কর্তৃপক্ষ। মঞ্জুরুল আলম স্যার আমাকে আর কি আমার পড়ালেখার খরচ 5 বছর পড়ালেখা শেষে গ্রিন লাইফ উনি আমার জব দিয়ে দিবে, এটা স্যার আমার অফার করছে। এবং স্যার যখন বেরোলো দ্বিতীয়বার ওনার যে অ্যাসিস্ট্যান্ট জুয়েল, ওই জুয়েলের কাছে নাকি অন্য একটা স্যার আবার 5,000 টাকা দিচ্ছে, যেটা পেশেন্টদের দিও গাড়ি অ্যাম্বুলেন্স ভাড়াটা এগুলো দিতে। ওই জুয়েল ভাই আমার সাথে। পরে আমি বললাম আমার আব্বা এই বাচ্চা না, আমি টাকা দিয়ে কি করবো, আমার টাকা দরকার নাই। এই বিষয়ে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি তারা। কাটা হয়েছে, কাটা সম্পূর্ণ, পায়ের রকও 2টা কাটা হয়েছে, কাইটা যখন এখানে লাগানো হচ্ছে সেটাও ওনার করছে, পরে আসছে উনি। আচ্ছা, তাহলে আমরা চেষ্টা করবো যে ওনাকে নিয়ে এটা উত্তরটা দিতে। তাহলে ভিতরে কিছু ইনসিডেন্স তো আর আমার পক্ষে জানা নাই বা আমি ছিলামও না, তো এটা তাহলে ওনার কাছ থেকে পেন্ডিং থাকলো। ঘটনাস্থলে থাকা কলাবাগান থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম জানান, অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এখানে আপনার একটা বিষয়ে যেটা আমি মেনলি দেখলাম, সেটা ওনাদের ম্যানেজমেন্টের একটা সমস্যা আছে, সেটা হলো আপনার ওই টাকা দেওয়ার পরে যে একটা পাকা রিসিপ্ট দেওয়ার কথা, সেটা ওনারা না দিয়ে হাতে লেখা একটা রিসিপ্ট দিচ্ছে। এটা নিয়ে ওনাদের একটু কমপ্লেন আছে। ওনাদের যদি এই মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ যদি ওনারা দেয়, আমরা লফুল অ্যাকশনে যাব। পুলিশের উপস্থিতিতে স্বাভাবিক হয়ে আসে হাসপাতালের পরিবেশ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। চব্বিশের বিপ্লবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার মিথ্যা মামলা ড্রাফট করে ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা দিয়ে রমরমা বাণিজ্য করছে একটি চক্র। আন্দোলনে অংশগ্রহণকারী এবং বিদেশে থাকা ব্যক্তিদেরও করা হয়েছে আসামি। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 14 পর্ব অনুসন্ধান করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মেহেদি নূর, জানাচ্ছেন এম এ হাজিম। ওষুধ ব্যবসায়ী মোবারকের নাম ও তার স্বাক্ষর জালিয়াতি করে করা একটি ভুয়া মামলার কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বাণিজ্য করছে একটি মহল। বিপাকে থানায় জিডি করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন তিনি। আমি আসলে মূলত ওষুধের ব্যবসা করি আজকে 20 বছর যাবত। কোনো রাজনীতির সাথে জড়িত না, কোনো কেউর সাথে আমি কোনো চলাচল নাই। এখন কিছু চক্র আমার নাম দিয়ে সেটা ওই বিভিন্ন রাজনৈতিক নেতাদের নামে মামলা দিয়ে আমাকে বাদী দিয়ে আসলে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমার ছড়াই দিছে। আসলে এই ব্যাপারে আমি জানি না কিছু। এমন মিথ্যে মামলা আর বাণিজ্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 5 আগস্টের পর একাধিক মামলায় আসামি হয়েছেন অনেক নিরীহ মানুষ। অনেকেই দেশে না থেকেও হয়েছেন আসামি। এখন শিকার হচ্ছেন অব্যাহতির নামে চাঁদাবাজির। আমি আমরা প্রবাসে থাকি এবং আমরা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত নাই। আওয়ামী লীগ, বিএনপি কোনো পার্টির সাথে আমরা জড়িত নাই। 5 আগস্ট যে ঘটনা হয়েছে, ঘটনার ইয়াতে আমাদেরকে মামলায় ঢোকাই দিছে। আমার ভাইগনা শহীদুল ইসলাম, ওর নামে একটা মিথ্যা মামলা দিয়ে হয়রানের শিকার হয়েছে। সে আদৌ হয়তো বাড়ি ঘরে থাকতে পারে না, ভয়ভীতি আছে। কোন সময় তার অ্যারেস্ট করে নেওয়া যায়, কিন্তু সে তো একটা স্বচ্ছ ব্যক্তি। তার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মামলা যেটা হয়রানিমূলক, এবং আমরা তো এটাতে হয়তো দুঃখ প্রকাশ করি।
আন্দোলনে অংশগ্রহণ করেও মামলার আসামি হয়েছেন বিএনপি, জামাত ও হেফাজত ইসলামের নেতাকর্মীরা। এমন হয়রানি বন্ধে সরকারের পদক্ষেপ চাইছেন তারা। 5ই আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে এগুলা কিন্তু বাদী বিএনপির লোক না, ঠিক আছে? এই বাদীগুলা যাদের পরিবার নিহত হয়েছে বিভিন্ন সময় আর কি। আর ব্রাহ্মণবাড়িয়ার প্রেক্ষাপটটা ভিন্ন। আমাদের এখানে আপনারা জানেন যে এই হেফাজতের আমাদের প্রায় 17 জন আলেম ওলামারে এই ফ্যাসিস্ট সরকার মানে আমি বলি হত্যা করেছে বিভিন্ন সময়। তো আমি আমার জীবনে প্রথম থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত। এই 15 বছর আওয়ামী লীগের রাজনৈতিক আমলে আমি অনেক হয়রানি শিকার হয়েছি, মামলা হকাইছি। 28শে অক্টোবর ঢাকা যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনে আমি অংশগ্রহণ করি। আমাদের যিনি ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী তথা পুরা বাংলাদেশের যিনি মুরব্বী আল্লামা শাইখ সাইদুর রহমান দামত বারাকাতুহু এবং জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহ মুফতি মুবারকুল্লাহ সাহেব দামত বারাকাতুহু দুজনের নির্দেশ হইল যে মামলা প্রথম তো হইল হেফাজত ইসলাম কোনো মামলা করতেছে না, মামলা করতেছে যারা মারা গেছে তাদের ফ্যামিলি মামলা করতেছে, যেমন কাহারু বাবা, কাহারু ভাই, কাহারু বোন মামলা করতেছে। তো এটা নিয়ে যারা একেবারে নির্দোষ ব্যক্তিদেরকে যে মামলার মধ্যে জড়াইতেছে এটা অত্যন্ত দুঃখজনক। পুলিশ বলছে মামলা বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন তারা। বিভিন্ন জায়গায় রেড দিয়েছি, এটা জানার পর থেকে আমি নিজে ওসিকে বলেছি যে যেহেতু টাইপ হয় কম্পিউটার আকারে, এটা অনলাইনে যাচ্ছে, টাইপ যেহেতু হয়, সুতরাং যেখানে কম্পিউটারের দোকানগুলো আছে সেই দোকানগুলোতে আমি বলছি রেড দেওয়ার জন্য এবং আমাদের এক্সপার্টকে নিয়ে যাওয়ার জন্য কম্পিউটারের তারা গিয়ে কম্পিউটারে সার্চ করে দেখবে এই ধরনের তাদের সেভ ফাইলসে এ ধরনের কোনো কিছু আছে কিনা। যেই হোক আমার কথা হলো এটা একটা অন্যায় জিনিস, এটাকে অবশ্যই নিবৃত্ত করতে হবে এবং আমি এটা করে ছাড়বো ইনশাআল্লাহ। জুলাই আগস্ট বিপ্লবে আহত ও নিহতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত 31টি মামলা হয়েছে। এতে হয়রানি হচ্ছে শত শত নিরীহ পরিবার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এডিপির প্রকল্প দেখিয়ে 75 লাখ টাকা উত্তোলন করে তা আত্মসাতের অভিযোগ তদন্তে নেমেছে দুদক। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এই অভিযান কোথায় হচ্ছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? আমি এখন দাঁড়িয়ে আছি সলেমন-নেসা একটি মাদ্রাসায় আছি। অর্থাৎ এই মাদ্রাসাটি কিন্তু এডিপির প্রকল্পের আওতায় 10 লাখ টাকা বরাদ্দ হয়েছিল এবং সেই 10 লাখ টাকার কাজ কিন্তু এখানে হয়নি এবং দুদক কিন্তু এই মাদ্রাসার পূর্বে কিন্তু আরো 2টি প্রতিষ্ঠানে তারা অভিযান চালিয়েছে এবং সেই 2টি প্রতিষ্ঠানেও কিন্তু 10 করে 20 লাখ টাকার যে প্রকল্প দেওয়া হয়েছিল বিগত 23-24 অর্থ বছরে এডিবির প্রকল্প, সেই প্রকল্পের কাজ কিন্তু ছিটেফোঁটাও হয়নি। অর্থাৎ কিছুদিন পূর্বেই কিন্তু অভিযোগ উঠেছিল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল এবং প্রকৌশলী মনিরুজ্জামান সহ সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে কিন্তু একটি অভিযোগ উঠেছিল যে 8টি প্রকল্পের টাকা উত্তোলনের মাধ্যমে তারা কিন্তু আত্মসাৎ করে প্রকল্পের কোনো কাজ করেনি এবং সেই টাকাটি কিন্তু কিভাবে কি হয়েছে সেই বিষয়টি কিন্তু দুদক তদন্ত করছেন। ইতিমধ্যেই তারা কিন্তু আজকে সকাল থেকেই তদন্ত কাজ শুরু করেছেন এবং কিছুক্ষণ পরে কিন্তু তারা ফুলবাড়িয়া উপজেলা কার্যালয়েও কিন্তু যাবেন। আমরা যদি একটু যুক্ত হতে চাই ময়মনসিংহের দুদকের সহকারী পরিচালক বুলুমিয়া, একটু জানতে চাই আপনারা কি পেয়েছেন তদন্তে? আমরা আজকে এখানে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করতে আসছি। দুদকে একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল ফুলবাড়িয়া উপজেলার এডিপি প্রকল্পের 2023-24 অর্থ বছরের প্রকল্প। এই প্রকল্পের আওতায় বিভিন্ন স্কুলে 8টি প্রতিষ্ঠান এবং একটি উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যানের বাসভবন সংস্কার কাজের জন্য মোট 75 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ইতিমধ্যে আমরা 3টা প্রতিষ্ঠান যাচাই করেছি, ইচাইল উচ্চ বিদ্যালয় ফুলবাড়িয়া, আন্দারিয়া দাখিল মাদ্রাসা ফুলবাড়িয়া এবং সলেমান-নেসা দাখিল মাদ্রাসা। আমরা বর্তমান সলেমান-নেসা ইতিমখানা আমরা যেখানে বর্তমান অবস্থান করছি 3টা প্রতিষ্ঠান যাচাই করে অধ্যক্ষ এবং
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে এখানে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। এটাই। দুদক বলছিলেন যে তারা যে প্রকল্পের নামে টাকা উত্তোলন করা হয়েছে, যে অভিযোগটি এসেছে সেই অভিযোগের প্রেক্ষিতে তারা ইতিমধ্যেই তদন্ত কার্যক্রম শুরু করেছেন এবং 3টি প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু তারা এই প্রকল্পের নামে যে টাকা উত্তোলন করা হয়েছে সেটি সত্যতা পেলেও কিন্তু তারা যে কাজের প্রমাণ সেটি কিন্তু তারা পাননি। অর্থাৎ দুদক বলছেন যে পরবর্তী সময়ে, অর্থাৎ তাদের তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করে পরবর্তী সময়ে কিন্তু তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এই বিষয়টি নিয়ে যে প্রকল্পের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল এবং আমরা ইঞ্জিনিয়ারের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন তারা কিন্তু নানান উত্তর দিচ্ছেন, অর্থাৎ সঠিক কোনো কথা কিন্তু তারা মিডিয়ার সামনে এখনো পর্যন্ত বলতে পারছেন না এবং এই বিষয়টি নিয়ে কি হয়েছে তারা কিন্তু স্পষ্ট করে এখনো কোনো ব্যাখ্যা দেননি। অর্থাৎ এই বিষয়টি কিন্তু দুদক তদন্ত করছেন, পরবর্তী সময়ে হয়তো তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। নানা সমস্যায় জর্জরিত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যার হাসপাতালে 25 জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র 6 জন। নেই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা। এ কারণে চরম ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। সীমান্তবর্তী উপজেলা কুষ্টিয়ার দৌলতপুর। এই উপজেলায় বসবাস 8 লক্ষ মানুষের। বৃহত্তর এ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার একমাত্র ভরসা 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে দীর্ঘদিন ধরে দালালের দৌরাত্ম্য ও চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতালটি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের সাধারণ মানুষ। 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স হলেও এখানে গাইনি, অর্থোপেডিক্স, সার্জারি সহ ইএনটি বিভাগের নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। 25 জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 6 জন। প্রায় 1 যুগ ধরে বন্ধ রয়েছে এক্স রে বিভাগ। সংকট রয়েছে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামেরও। ফলে প্রতিনিয়তই চরম ভোগান্তির শিকার হচ্ছে রোগী ও স্বজনেরা। হাড়ের ডাক্তার নাই, হার্টের ডাক্তার নাই, এসব ডাক্তারগুলো আমাদের প্রয়োজন। তারপরে এক্সরে করার মেশিন আমাদের নাই, সেই মেশিনের প্রয়োজন। এখন হাসপাতালের সেবা কিছুই আমরা পাইনি, খালি কাটি দিছে ভর্তি হওয়ার সিস্টেম খালি। এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষাই করতে হয় বাইরে থেকে। দালালদের দৌরাত্মে গুনতে হয় বাড়তি টাকাও। সম্পূর্ণ দালাল মুক্ত এবং সিন্ডিকেট মুক্ত হসপিটাল চাই, যেখানে দালাল ছাড়া কোনো কাজ নাই। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নানা প্রতিকূলতার মধ্যেও সর্বাত্মক চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছেন তারা। এখানে আমার গাইনি কনসালটেন্ট নেই, তারপরে অর্থোপেডিক্স কনসালটেন্ট নেই, সার্জারি কনসালটেন্ট নেই, ইএনটি নেই। আর জনবল সংকট সহ সকল সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস জেলা সিভিল সার্জনের। চিকিৎসক সংকট আমি বলবো না, কিছুটা স্বল্পতা রয়েছে। 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারীদের স্বল্পতা রয়েছে, যেটার ইতিমধ্যে কিন্তু আমরা সার্কুলার দিয়েছি, নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে এবং নিয়োগটা সম্পূর্ণ হলে এই স্বল্পতা দূর হয়ে যাবে। 8 লক্ষ মানুষের চিকিৎসা সেবার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটির সকল সমস্যা নিরসনে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের জনসাধারণের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।